আধুনিক বিশ্বের শিল্পায়ন ও উৎপাদন ব্যবস্থাকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করার মূল চাবিকাঠি লুকিয়ে আছে প্রযুক্তিগত সমন্বয়ের মধ্যে। একটি উৎপাদনমুখী বিনিয়োগযোগ্য সমাধান তৈরির প্রাথমিক ধাপ শুরু হয় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। বিদ্যমান সফল কোনো সিস্টেম বা পণ্যকে গভীরভাবে বিশ্লেষণ করে তার ডিজাইন ও কার্যপদ্ধতি বোঝার মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় জটিলতা ও উচ্চ উৎপাদন ব্যয় চিহ্নিত করতে পারি। এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত জ্ঞান যখন উদ্ভাবনী নকশায় রূপান্তরিত হয়, তখন সেখানে প্রকৃতির শ্রেষ্ঠ প্রকৌশল বা বায়োমিমিক্রি যুক্ত করা অপরিহার্য। তিমির পাখনার খাঁজকাটা গঠন বা মাছরাঙার ঠোঁটের নকশা অনুসরণ করে যখন যন্ত্রাংশ তৈরি করা হয়, তখন ঘর্ষণ কমে এবং অতি সামান্য শক্তি ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট পাওয়া সম্ভব হয়। এই প্রাকৃতিক নকশা কেবল কার্যকারিতাই বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে যন্ত্রের স্থায়িত্ব নিশ্চিত করে। সাশ্রয়ী রূপান্তরের এই প্রক্রিয়ায় লিনিয়ার টেকনোলজি বা পুরনো ও ধীরগতির মেশিনগুলো এক বিশেষ গুরুত্ব বহন করে। এই লিনিয়ার টেকনোলজিগুলোকে পুরোপুরি ফেলে না দিয়ে সেটিকে রেট্রোফিট বা আধুনিকায়ন করা বুদ্ধিমানের কাজ। লিনিয়ার মেশিনে আধুনিক সেন্সর, স্মার্ট কন্ট্রোলার বা দক্ষ মোটর সংযোজন করে সেটিকে কয়েক গুণ বেশি উৎপাদনক্ষম করে তোলা যায়, যা নতুন বিশাল মূলধনী বিনিয়োগের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এই আধুনিকায়নের সাথে যখন নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জিকে যুক্ত করা হয়, তখন উৎপাদনের জ্বালানি খরচ স্থায়ীভাবে নিম্নমুখী হয়। উদাহরণস্বরূপ, একটি কারখানার ছাদে স্থাপিত সোলার প্যানেল বা সাশ্রয়ী ভার্টিক্যাল উইন্ডমিল ব্যবহার করে 24 ঘন্টার একটি বড় অংশে বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব। এটি গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরতা কমায় এবং দীর্ঘমেয়াদে উৎপাদন খরচকে স্থিতিশীল রাখে। সবশেষে, এই পুরো প্রক্রিয়াটিকে একটি সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির কাঠামোর মধ্যে নিয়ে আসা প্রয়োজন। উৎপাদনের প্রতিটি পর্যায়ে বর্জ্যকে অপচয় হিসেবে না দেখে সেটিকে পুনরায় কাঁচামাল বা শক্তিতে রূপান্তর করার মাধ্যমেই প্রকৃত টেকসই সমাধান আসে। রিসাইকেল করা উপাদান দিয়ে যন্ত্রাংশ তৈরি এবং পরিত্যক্ত ব্যাটারি বা লোহাকে পুনরায় ব্যবহারযোগ্য করার মাধ্যমে কাঁচামাল সংগ্রহের ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়। এভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বায়োমিমিক্রি, রেট্রোফিট এবং রিনিউয়েবল শক্তির সঠিক সমন্বয় বা সিনথেসিস ঘটলে এমন একটি উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে যা একদিকে যেমন সস্তা ও বিনিয়োগযোগ্য, অন্যদিকে অত্যন্ত পরিবেশবান্ধব। তবে এই প্রযুক্তিগত উৎকর্ষের আড়ালে মানব সভ্যতার এক গভীর সংকট বিদ্যমান। অটোমেটন বলতে এমন এক সত্তাকে বোঝায় যা মানুষের মতো দেখতে বা প্রাণসম্পন্ন হলেও প্রকৃতপক্ষে কোনো স্বাধীন চিন্তা বা সৃজনশীলতা ছাড়াই নির্দিষ্ট নিয়ম বা প্রোগ্রামের অধীনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। যখন একজন মানুষ তার নিজস্ব বিবেক, কৌতূহল এবং বিচারবুদ্ধি হারিয়ে কেবল সিস্টেমের নির্দেশ পালনকারী একঘেয়ে চক্রে আবদ্ধ হয়ে পড়ে, তখন সমাজবিজ্ঞানের ভাষায় তাকে হিউম্যান অটোমেটন বলা হয়। আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং বিশেষায়িত শিক্ষা পদ্ধতি অনেক সময় মানুষকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলে, যেখানে ব্যক্তির সৃজনশীলতা বা দূরদর্শী চিন্তার কোনো স্থান থাকে না। এই অবস্থাকে সমাজবিজ্ঞানের ভাষায় ডিহিউম্যানাইজেশন বা মানুষকে যন্ত্রে রূপান্তর করা বলা হয়। হারবার্ট মার্কুসের মতে, এই ধরনের মানুষ মূলত এক উন্নত ভোগবাদী সভ্যতার দাসে পরিণত হয়, যেখানে সে লিনিয়ার ইকোনমি বা একরৈখিক অর্থনীতির অনুসারী হয়ে পড়ে। তারা প্রকৃত সম্পদ সঞ্চয় করতে পারে না, বরং সিস্টেমের শিখিয়ে দেওয়া অপচয়মূলক ভোগেই তাদের জীবন ও শক্তি ব্যয় করে ফেলে। শিক্ষা ব্যবস্থাও এই একরৈখিক চিন্তাকে উস্কে দিচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলা এবং তাকে বহুমুখী সমস্যার সমাধানকারী হিসেবে গড়ে তোলা। কিন্তু আধুনিক কারিকুলাম অনেক সময় জেনেশুনেই মানুষকে কেবল বিশেষায়িত শ্রমিক হিসেবে তৈরি করছে। এটি এক ধরনের প্রশিক্ষিত অজ্ঞতা, যা মূলত এক বিশেষ ধরনের বৌদ্ধিক মূর্খতার জন্ম দেয়। সিগমন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে, এই যান্ত্রিক জীবন মূলত মানুষের ইনস্টিংকচুয়াল রিপ্রেশন বা প্রবৃত্তি দমনের এক চরম বহিঃপ্রকাশ। মানুষ যখন বারবার একই অর্থহীন কাজের চক্রে আবদ্ধ থাকে, তখন ফ্রয়েডের ভাষায় তাকে রিপিটিশন কম্পালশন বলা যেতে পারে। এই যান্ত্রিক জীবনধারার একটি চরম বাস্তব এবং বিভীষিকাম রূপ দেখা যায় হংকংয়ের কেজ হোম বা কফিন হোম এর বাসিন্দাদের জীবনে। সেখানে মানুষ কেবল বেঁচে থাকার তাগিদে দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খাটে এমন সব কাজে, যেখানে কোনো সৃজনশীলতার ছিটেফোঁটাও নেই। এই একঘেয়েমি এবং বঞ্চনা মানুষের মনে এক ভয়ঙ্কর বিষক্রিয়া তৈরি করে, যাকে মনস্তাত্ত্বিক ভাষায় শাডেনফ্রয়েড বা অন্যের বিপদে আনন্দ পাওয়ার প্রবণতা বলা হয়। যখন একজন মানুষ নিজের জীবনে কোনো সার্থকতা খুঁজে পায় না,
তখন তার সহমর্মিতা লোপ পায় এবং ক্রমান্বয়ে তা তাকে হোমোসাইডাল বা সাইকোপ্যাথিক মানসিকতার দিকে ঠেলে দিতে পারে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হওয়া উচিত ছিল এমন এক কাঠামো তৈরি করা যা মানুষের সৃজনশীলতাকে সুরক্ষা দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, প্রথাগত গোঁড়ামি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আপসকামী ভূমিকা অনেক সময় এই যান্ত্রিক ও অনৈতিক ব্যবস্থাকেই পৃষ্ঠপোষকতা করে। মানুষের মুক্তি নিহিত রয়েছে একরৈখিক জীবনের খাঁচা ভেঙে, ভয়ের সংস্কৃতি ও বিজাতীয় আধিপত্যকে জয় করে এবং ভণ্ডামিপূর্ণ সামাজিক কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজস্ব বহুমুখী চিন্তা ও সৃজনশীলতার আলোতে ফেরার মধ্যে। বাঙালির এই একরৈখিক যাত্রার একটি অন্ধকার মোড় ছিল মূলত ভয়ের সংস্কৃতির প্রবর্তন। 2001 সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে গ্রেনেড হামলা করে বাংলাদেশের মানুষকে তার নিজস্ব সাংস্কৃতিক শেকড় থেকে দূরে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়। এই ধরনের সহিংসতা মানুষকে তার হাজার বছরের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে অন্য দেশের ধার করা বিলাসবহুল হ্যাজিমনি কালচার বা সাংস্কৃতিক আধিপত্যবাদে প্রবেশ করতে বাধ্য করেছে। এই মধ্য হ্যাজিং প্রক্রিয়ায় ভয়ের মাধ্যমে সৃষ্ট সাংস্কৃতিক শূন্যতা মানুষকে নিজস্ব পরিচয় ভুলে বিজাতীয় ভোগবাদের ছাঁচে নিজেকে গড়ে তুলতে প্ররোচিত করেছে, যা শেষ পর্যন্ত আমাদের সমষ্টিগত শক্তিকে নষ্ট করে ব্যক্তিকে একাকী ও পঙ্গু ভোক্তায় পরিণত করেছে। বর্তমান ডিজিটাল যুগে এই সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শো অফ কালচার বা প্রদর্শনীমূলক সংস্কৃতি মানুষের মধ্যে এক চরম নার্সিসিজম বা আত্মমুগ্ধতার মানসিকতা গড়ে তুলছে। মানুষ নিজের যান্ত্রিক জীবনের শূন্যতা ঢাকতে সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম ও বিলাসবহুল জীবনের প্রতিচ্ছবি তৈরি করছে। এই শ্রেষ্ঠত্বের আসক্তি এতটাই প্রবল যে ঋণ করে বা চুরি করে হলেও এই প্রদর্শনবাদী জীবনধারা চালিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। অ্যালগোরিদম নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো মানুষকে নির্দিষ্ট তথ্যের খাঁচায় বন্দী করে ফেলছে, যা মানুষের স্বাধীন চিন্তাশক্তিকে কেড়ে নিয়ে তাকে নির্দেশিত রোবটের মতো আচরণ করতে প্ররোচিত করে। ধর্মীয় গোঁড়ামি এবং সমাজ রক্ষার নামে অন্ধ ধর্মীয় অনুসরণ এই মানসিক সমস্যাকে আরও প্রকট করে তোলে। এই ব্যবস্থার সবচেয়ে অন্ধকার দিকটি উন্মোচিত হয় যখন নদী বা রাস্তা দখলের মতো গুরুতর অপরাধ ঢাকতে মসজিদ বা মন্দিরের মতো ধর্মীয় স্থাপনাকে নৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়। অনৈতিক ব্যক্তিরা নিজেদের অবৈধ দখলদারিত্বকে সুরক্ষা দিতে ধর্মের পবিত্রতাকে বর্ম হিসেবে ব্যবহার করে। ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতারা যখন নৈতিকতার চেয়ে এই অসাধু ব্যক্তিদের ক্ষমতার কাঠামোর কাছে নতি স্বীকার করেন এবং তাদের ফাউন্ডার বা দাতা হিসেবে বিশেষ সম্মান দেন, তখন সাধারণ মানুষের মনে নৈতিক দান্দিকতা তৈরি হয়। এটি মূলত অধর্মকে ধর্মের আবরণে জায়েজ করার একটি যান্ত্রিক প্রক্রিয়া।